নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন বব লেমানের লেখা উইন্ডো কাহিনী অবলম্বনে জানালা। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1980 সালে দি ফ্যান্টাসি অ্যান্ড সায়েন্স ফিকশন ম্যাগাজিনে। বব লেমানের জন্ম 1922 সালে। মূলত লেখালেখি করতেন সায়েন্স ফিকশন এবং হরর জনরার নিয়ে। ওনার মৃত্যু ঘটে 2006 সালে। আজকে যে গল্পটি আপনারা শুনবেন সেটি ওনার জীবদ্দশায় লিখে যাওয়া শ্রেষ্ঠ ছোট গল্প। 1980 সালে এই গল্পটিকে নেবিউলা অ্যাওয়ার্ডসের জন্য নমিনেট করা হয়েছিল। গল্পটির বিষয়ে খুব বেশি কথা বলবো না, তবে এটা বলে রাখি, জানলা মানে আমরা যেমনটা জানি আজকের এই জানলা ঠিক তেমনটা নয়। ছোটবেলায় শোনা একটা কথা মনে পড়ে গেল, জগতে এমন কিছু জানলা রয়েছে যেটা আজীবন বন্ধ রাখাই উচিত। তবে আজকের গল্পে জানলা দিয়ে ওপাশটা দেখা যায়, কিন্তু সেখানে প্রবেশ করা যায় না। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প, বব লেমানের লেখা কাহিনী জানালা। আমরা ঠিক বুঝতেও পারছি না ওখানে কি হচ্ছে। ওয়াশিংটনে থাকাকালীন গিলসনকে বলেছিল ওরা, এটা বড় কিছু হতে পারে। এই কাজের যে ইনচার্জ সে চেষ্টা করেছিল এটাকে গোপনীয় রাখার, কিন্তু সেখানে সিকিউরিটির জন্য প্রতিদিন আর্মি থেকে লোক পাঠানো হতো এবং তাদের কমান্ডিং অফিসার আমাদের খবরটা জানায়। সেটা ভারী আজব একটা প্রজেক্ট। বহু বছর যাবৎ ফান্ড পাচ্ছিল তারা, তেমন কেউ মনোযোগও দেয়নি সেদিকে। ওরা সমস্ত বস্তুর এক্সট্রা সেন্সারি পারসেপশন নিয়ে কাজ করছে, আর বোধহয় কিছু একটা আবিষ্কারও করেছে তারা। সিকিউরিটি কর্নেলের তাই বিশ্বাস। আসল ব্যাপারটা কি সেটা খুঁজে বের করো গিয়ে। যে লোকটা ইনচার্জ সে ছিল একজন সাইকোলজির প্রফেসর যার নাম কার। সে এবং কর্নেল দুজনে এয়ারপোর্টে এসে দেখা করে গিলসনের সাথে। তারপর গাড়ি নিয়ে সোজা এগিয়ে চলে সাইটের দিকে। গাড়ি ছাড়ার সাথে সাথে কর্নেল কথা বলতে শুরু করলেন। গিলসন, এখানের ব্যাপারটা কিন্তু ভারী অদ্ভুত, বললেন তিনি। এরকম কিছু আমি এর আগে কখনো দেখিনি, আমাদের কেউই দেখেনি। আমাদের সাথে এই যে প্রফেসর কার রয়েছে, ইনিও হতভম্ব হয়ে গিয়েছেন। এই প্রজেক্টটা ওনারই ছিল, আমরা শুধু সুরক্ষা প্রদান করতাম। এতদিন যাব সেটা দরকারও পড়েনি। শুধু যেসব মানুষ এসব দেখে হাসাহাসি করত তাদের তাড়ানো ছাড়া। এখানে আসলে যেমনটা সেট আপ করা হয়েছে। ডক্টর কার বাধা দেয় গিলসন, কি ঘটেছে সেটার সম্পূর্ণ বর্ণনা আমি চাই। আমার কাছে এখনো অবধি কোনো রকম ইনফরমেশন নেই। কার তখন একটা সিগারেট চালাতে ব্যস্ত। বড় করে ধোঁয়া ছেড়ে সে বলল, আমাদের একটা তৈরি করা বাড়ি, একটা কম্পিউটার, কিছু মেডিকেলের জিনিসপত্র এবং একজন গবেষক যার নাম কালভারগাস্ট, এরা সব নিরুদ্দেশ হয়ে গিয়েছে। নিরুদ্দেশ মানে কিভাবে? গিলসন জানতে চায়। একেবারে হাওয়া হয়ে গেছে, মানে অদৃশ্য। একটা বাড়ি এবং তার মধ্যেকার সমস্ত কিছু, কিন্তু তার পরিবর্তে সেখানে অন্য কিছু পেয়েছি আমরা। আর সেটা কি? আমার মনে হয় সেটা আপনার নিজের চোখে দেখা উচিত। সেখানে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমরা। তারা তখন এগিয়ে চলেছে গ্রামের কাঁচা পথ ধরে। পাহাড়ি পথে বড় রাস্তাটার দিকে মোড় নিল তারা এগিয়ে চলল বেশ কিছু পরিত্যক্ত ঘর বাড়ির মাঝ দিয়ে। ঢালের কাছে আসতে তাদের গাড়িটা বাঁক নিল একটা সরু রাস্তার দিকে। এখন তারা এসে পড়েছে জঙ্গলের মধ্যে। রাস্তা দেখে বোঝা যায় সেখানে তেমন কেউই আসা যাওয়া করে না। জায়গা তো দারুণ, বলল গিলসন। এরকম জায়গায় প্রজেক্ট চালানোর কারণ? এই জায়গাটা ফাঁকা পড়েছিল, বললেন কর্নেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে খালি পড়েছিল জায়গাটা। যুদ্ধের সময় সৈনিকরা জায়গাটাকে গুলি বারুদ বানানোর জন্য ব্যবহার করত। 48 সালের দিকে সেটা বন্ধ হয়ে যায়। তারপর প্রফেসর জায়গাটা কিনে নেন। কালভারগাস্ট লোকটা ভারী অদ্ভুত, বলল কার। সে কোনো ইউনিভার্সিটিতে কাজ করতে চায় না, কারণ সেখানে লোকজনের ভিড় রয়েছে। যখন জানলাম এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, তখন অ্যাপ্লাই করলাম এর জন্যে এবং পেয়েও গেলাম। আর সেই সাথে কর্নেলকেও। সব কিছু দেখে কালভারগাস্ট বেশ খুশি হয়, কিন্তু কর্নেলের উপস্থিতি বোধহয় খানিকটা বিরক্ত করে তাকে। লোকটা নিশ্চিতভাবে আধ পাগলা স্বভাবের, বললেন কর্নেল, এবং তার হেল্পারটা তার চেয়েও আরও এক ধাপ এগিয়ে। তো সে এখানে কি কাজ করছিল? গিলসন জিজ্ঞেস করে। কারের জবাব দেওয়ার আগে একটা চেন লাগানো গেটের সামনে গাড়িটা এসে দাঁড়ালো।
সেখানে বন্দুক হাতে সৈনিক পাহারা দিচ্ছে। একজন সৈনিক গাড়ির মধ্যে উকি দিয়ে প্রশ্ন করল, সবকিছু ঠিক আছে স্যার? একেবারে মাখনের মতো সার্জেন্ট, জবাব দেয় কর্নেল। বোধহয় এটাই পাসওয়ার্ড ওদের। সৈনিকটা গেট খুলে দিল। জানি একটু সাদামাটা শোনালো, ভিতরে প্রবেশ করার সময় বললেন কর্নেল। তবে সিকিউরিটি কঠোর করা অবধি এরমটাই চলবে। আমরা বেড়ার ধার বরাবর কুকুর সাথে করে কিছু সৈনিক দাঁড় করিয়ে রেখেছি। তিনি এবার তাকালেন গিলসানের দিকে। আমরা এসেই গেছি, এখন শুধু অপেক্ষা করুন, তারপর দেখবেন। সেটা ছিল একটা বাড়ি। পরিষ্কার রৌদ্রোজ্জ্বল দিনের মাঝে দাঁড়িয়ে রয়েছে সেটা, সাদা এবং উজ্জ্বল রঙের। আশেপাশের পরিবেশের সাথে একেবারে বেমানা। ওটার চারপাশ জুড়ে রয়েছে বন জঙ্গল এবং আকাশে মেঘ জমে, কিন্তু শুধুমাত্র বাড়িটার উপরেই সূর্যের আলো দেখা যাচ্ছে। বাড়ির সামনে একটা বাগান, সেখানে ফুল ফুটে রয়েছে। বাড়িটা বহু পুরনো ধাঁচের। ভালো সময়ে আপনি এটা দেখছেন, বললেন কর্নেল। শুধু ওখানে সূর্যের আলো, আর বাকি সব জায়গা মেঘে ছেয়ে রয়েছে। গিলসান তেমন একটা মনোযোগ দেয়নি সেদিকে। যখন সে গাড়ি থেকে বের হলো, তখন মুগ্ধতার সাথে তাকালো বাড়িটার দিকে। ওয়াও, ভিক্টোরিয়ান বাড়িগুলোর মতো লাগছে এটাকে। সমস্ত বাড়িটা অভিনব কাঠ দিয়ে বানানো হয়েছে। ছাদের ডিজাইনটা চোখে লাগার মতো। সেখানে টাওয়ার রয়েছে এবং বারান্দাও। বড় বড় জানলাগুলো দেখে বোঝা যায় ভিতরের ঘরগুলো আকারে বেশ বড়। দেখে মনে হচ্ছে বাড়িটাকে নতুন করে রং করা হয়েছে, এবং এটার যে ভালো মতো যত্ন নেওয়া হয় তাও স্পষ্ট। নুড়ি পাথর বিছানো ড্রাইভওয়েটা সোজা চলে গেছে সদর দরজার দিকে। এটাকে দেখে নিজের ঠাকুরদার বাড়ির কথা মনে পড়ে যায়, তাই না? বললেন কর্নেল। আর সত্যি এটাকে দেখতে গিলসানের দাদুর বাড়ির মতোই, তবে একটু বেশি অভিনব এবং নিখুঁত। এটাকে অত্যন্ত যত্ন সহকারে রাখা হয়েছে। গিলসান জিজ্ঞেস করল, আর আপনাদের তৈরি করা বাড়িটার পরিবর্তে এটা পেয়েছেন আপনারা? ওই রকম একটা বাড়ি ছিল এখানে। দূরের একটা পরিত্যক্ত পুরনো বাড়ির দিকে ইঙ্গিত করে বললেন কর্নেল। তবে সেই বাড়িটা অন্তত ব্যবহার করা যেত। মানে? জিজ্ঞেস করে গিলসান। দেখুন, বলে কর্নেল একটা ছোট পাথর তুলে নিলেন এবং ছুঁড়লেন বাড়িটার দিকে। পাথরটা উড়ে গিয়ে চলে গেল বাড়িটার পরিধির কাছে এবং পড়ে গেল। আর হঠাৎ করেই সেটা অদৃশ্য হয়ে গেল কোথাও। দাঁড়ান, আমি একবার চেষ্টা করি, বলল গিলসান। সে একটা পাথর নিয়ে বেশ জোরে এবং উঁচুতে ছুড়ল, কিন্তু বাড়িটার 50 গজের মধ্যে যেতেই সেটা অদৃশ্য হয়ে গেল। গিলসান লক্ষ্য করল বাড়ির বাগানের ধারটা একেবারে সরল রেখা বরাবর অবস্থান করছে। পুরো একটা নিখুঁত বর্গক্ষেত্র, বলল কার। প্রত্যেক ধারের দৈর্ঘ্য কমপক্ষে 100 ফুটের মতো হবে। জায়গাটা সম্ভবত কিউব আকৃতিতে রয়েছে। আমরা এটা জানতে পেরেছি যে এর উচ্চতা মাটি থেকে 90 ফুট উঁচুতে। আর যদি আন্দাজ করা যায় তাহলে মাটির মধ্যে এটা দৈর্ঘ্য আর 10 ফুট মতো রয়েছে। এটা, গিলসান বলে ওঠে, এটা আসলে কি? বলতে পারলে জায়গাটা আপনার, বলল কার। হতে পারে এটা কোনো টিভি মনিটর কিংবা কোনো ক্রিস্টাল বল, কে জানে। যে পাথরগুলো আমরা ছুঁড়লাম সেগুলো বাড়িতে গিয়ে লাগেনি, তাহলে সেগুলো গেল কোথায়? সেটাই হলো আসল প্রশ্ন। সেটার উত্তর যদি বের করতে পারেন তাহলে বাকিটাও বুঝে ফেলবেন আপনি, বলল কার। গিলসান বড় করে একটা শ্বাস নেয়। বেশ, আমি এটা দেখে নিয়েছি। এবার সব খুলে বলুন, একেবারে শুরু থেকে। কার একটুক্ষণ চুপ করে থেকে বলতে আরম্ভ করল। 5 দিন আগে, জুন মাসে 13 তারিখ সকাল 11:30 নাগাদ, এলিস মালহিল, যে কিনা সে সময় পাহারায় ছিল, একটা ছোটখাটো বিস্ফোরণের মতো কিছু শব্দ শুনতে পায়। সে তখন গেট খুলে ঢুকে তারপর সেটা বন্ধ করে এগিয়ে যায় ভেতর দিকে। এসে যখন সে এই বাড়িটাকে আগের বাড়িটার জায়গায় দেখতে পায় তখন হতভম্ব হয়ে যায়। খানিকক্ষণ পাথর হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে, বোঝার চেষ্টা করে এটার মানে কি। তারপর ছুটে যায় গার্ড হাউসের দিকে এবং কর্নেলকে খবর দেয়। কর্নেল তখন আমায় ফোন করে। আমরা যখন এখানে আসি দেখি বাড়ির আশেপাশের জমি সাথে নিয়ে আগের বাড়িটা অদৃশ্য হয়ে গিয়েছে এবং সেখানে এসে দাঁড়িয়েছে একেবারে নতুন নিখুঁত একটা বাড়ি। আপনার কি মনে হয় যেখানে সেই বাড়িটা চলে গেছে ওই পাথরগুলো ওখানেই গেছে? গিলসান জিজ্ঞেস করে।
আমরা ঠিক করে বলতেও পারবো না ওটা সারা জীবনের মতো অদৃশ্য হয়ে গেছে কিনা। হতে পারে আমরা যেটা দেখছি সেটা হয়তো ওখানে নেই। যখন এখানে সূর্য ওঠে তখন ওই বাড়িতে বৃষ্টি পড়তে দেখা যায়, আর এখন তো আপনি দেখতেই পাচ্ছেন ওখানে রোদ উঠেছে। এদিকে সারাদিন মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা। এটা অনেকটা জানলার মধ্যে দিয়ে দেখার মতো। জানলা? ওয়েল, এই বাড়িটা দেখতে নতুনের মতোই লাগছে, কিন্তু এরকম বাড়ি কবে বানানো হতো? 1870 কিংবা 80 সালের দিকে বোধ হয়। হ্যাঁ, বলল কার। আমার মনে হয় আমরা অতীত যুগে দৃশ্য দেখতে পাচ্ছি। কি যাতা কথা বলছে, বলে ওঠে গিলসান। আমি জানি এটা অদ্ভুত লাগছে, আমি ভুলও হতে পারি, কিন্তু দেখে সেরকমটাই মনে হচ্ছে। আমি চাই রিভসের কথাগুলো আপনি শুনুন। সে শুরু থেকে এখানেই রয়েছে, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে সাহায্য করছে এখানে। রিভস, ডাক দিলেন তিনি। একটা লম্বা রোগা পাতলা ছেলে, যে কিনা এক কোণে রাখা একটা অদ্ভুত মেশিনের সামনে দাঁড়িয়েছিল, হেঁটে এগিয়ে আসে ওদের দিকে। রিভসকে উত্তেজিত লাগছিল। হ্যাঁ, আমি নিশ্চিত ওটা অতীত, বলল সে। মনে হয় 1880 সালের হবে। আমি লাইব্রেরি থেকে জামা কাপড়ের কিছু বই নিয়ে এসেছি এবং সেই যুগের সাথে এখানে সম্পূর্ণ মিল খুঁজে পেয়েছি আমি। সেই সাথে বাড়ির আকৃতি, তাদের ডিজাইন, সেগুলো মিলে গেছে। এসব কিছুই আমি খুঁজে বের করেছি। আর দাঁড়াও, গিলসান বাধা দেয়। জামা কাপড়? তুমি বলতে চাও ওই বাড়িতে লোকজনও থাকে? হ্যাঁ, একেবারে, রিভস বলল। ছোটোখাটো সুন্দর একটা পরিবার, মা বাবা, 2 সন্তান এবং একজন বুড়ো মহিলা, সেই সাথে একটা কুকুর। বেশ ভালো মানুষ বলেই মনে হয় তাদের। সেটা তুমি কিভাবে বুঝলে? গত 5 দিন যাবৎ আমি ওদের লক্ষ্য করছি। একে অপরের মধ্যে খুব টান আছে ওদের, বেশ বন্ধুত্বপূর্ণ। আপনিও দেখতে পাবেন। কখন? এখন বোধহয় ডিনার করছে ওরা। ডিনারের পর সাধারণত ওরা বাইরে আসে। এই হয়তো আর 1 ঘন্টা পর। আমি অপেক্ষা করব, বলল গিলসান। আর অপেক্ষা করাকালীন আমাকে আরও কিছু বলো। কার আবার বলতে শুরু করলো। এই জিনিসটার প্রকৃতি নিয়ে আমরা কিছুই জানি না। আমাদের সামনে একটা জানলা রয়েছে, যেটা আমাদের বিশ্বাস অতীত যুগের এক দৃশ্য দেখাচ্ছে। আমরা এটা ভেদ করে দেখতে পাচ্ছি, সুতরাং আলো ওটা ভেদ করতে সক্ষম, কিন্তু শুধুমাত্র একদিক থেকে। ভেতরের মানুষগুলো জানেও না আমরা এখানে রয়েছি। এখানে কোনো কিছুই প্রবেশ করতে পারে না। আমরা এখানে লাঠি ঢুকিয়ে দেখেছি, কোনো বাধা লাগছিল না তাতে, কিন্তু যতটা লাঠি ওর মধ্যে ঢুকেছিল সেটা অদৃশ্য হয়ে যায়। যেটা ওর মধ্যে ঢোকে সেটা ওখানেই থেকে যায়। লাঠিটা দেখে মনে হবে নিখুঁতভাবে কেটে নেওয়া হয়েছে। বিষয়টা ভারী চমকপ্রদ, কিন্তু ওগুলো যেখানেই যাক না কেন, বাড়িটা কিন্তু সেখানে নেই। যোগসূত্রটা কিন্তু আমাদের আর অতীত স্থানের মধ্যে নেই, সেটা আছে অন্য কোনো জায়গার সাথে। আমার মনে হয় এই জানলাটা কোনো সাইড এফেক্টের ফলে সৃষ্টি হয়েছে। যে জিনিস এই যোগসূত্র সৃষ্টি করেছে সেটাই বোধহয় এর মূল কারণ। গিলসান দীর্ঘশ্বাস ছাড়ে। মিস্টার কার, আমি উপর মহলে কি জবাব দেব? আপনারা বড়সড় কিছু আবিষ্কার করেছেন এবং সেটা গত 5 দিন যাবৎ চেপে রেখেছেন। যদি কর্নেল এই নিয়ে রিপোর্ট না করতে, তাহলে হয়তো আমরা জানতেও পারতাম না। 5 দিন নষ্ট হয়ে গেল। কে জানে এই জিনিস কতদিন আর টিকে থাকবে। এতদিনে সমস্ত বৈজ্ঞানিক সম্প্রদায়ের এখানে এসে পড়া উচিত ছিল, একেবারে প্রথম দিন থেকেই। এখানে এতদিনে কাজ শুরু হয়ে যাওয়া উচিত ছিল। আর এখানে এসে আমি কি দেখছি না, আপনি এবং একজন কলেজের ছাত্র পাথর ছুঁড়ছেন আর লাঠি নিয়ে খোঁচাচ্ছে। কি যাচ্ছে তাই অবস্থা। কারকে কিন্তু লজ্জিত দেখালো না। আমি জানতাম আপনি এরমটাই বলবেন, বলল সে, কিন্তু এটাকে এইভাবে দেখুন। আপনি পছন্দ করুন আর নাই করুন, এই জিনিস বিজ্ঞান বা কোনো টেকনোলজির ফলে হয়নি। এটা হয়েছে পিএসআই বা সাইকিক অ্যাবিলিটির জন্য। আমরা যদি কালভার গাস্টের কাজটা বুঝতে পারি, তাহলে হয়তো কি হয়েছিল সেটাও বুঝতে পারবো এবং সেটাকে আবার পুনরুদ্ধার করতে পারবো। কিন্তু আপনার বিজ্ঞানীরা এখানে এসে যা করবে সেটা আমি ঠিক পছন্দ করছি না। তারা সব কিছু মাপ নেবে, পরীক্ষা করবে এবং ধারণা বের করবে, কিন্তু আসলে যেটা হয়েছে সেটা তারা স্বীকার করবে না। তারা আসলে আমি চলে যাব এখান থেকে। এই সব কিছু আমার আবিষ্কার, এখন আর নেই, বলল গিলসান। এটা এখন খুবই গুরুতর, কিন্তু এমন তো নয় যে এখানে আমরা কোনো ভয়ানক এক্সপেরিমেন্ট করছিলাম, বলল কার। রিভস, তোমার ব্যাটিং মেশিনের বিষয়ে ওনাকে বলো। হ্যাঁ স্যার, বলল রিভস। মিস্টার গিলসান, প্রফেসর যা বললেন সেটা পুরো কাহিনী নয়। কিছু কিছু সময় ওই জানলা দিয়ে এপারের জিনিস ওপারে যেতে পারে। প্রথম দিনেই আমরা সেটা দেখেছিলাম। সেদিন এদিকের আবহাওয়া পরিবর্তন চলছিল,
এবং হাওয়া বইছিল ভালো। তখন একসময় ঝোড়ো একটা হাওয়া দেয় এবং এখানে চারা গাছে ব্যবহৃত কেমিক্যালের গন্ধ চলে যায় ওপারে, জানলা ভেদ করে। সেই গন্ধ ছিল মারাত্মক। আমরা তখন এই জানলা দিয়ে অতীত পারের মানুষগুলোকে দেখছিলাম এবং হঠাৎ তারা সকলের নাক ছিটকাতে শুরু করলো। কেমিক্যালের গন্ধে তাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমরা তখন আন্দাজ করলাম এর কারণ বোধহয় কেমিক্যালের গন্ধ। তখন আমরা একটা লাঠি ঢোকাই সেখানে, কিন্তু ঠিক আগের মতোই সেটা অদৃশ্য হয়ে যায়। প্রফেসর বললেন হয়তো এই জানলায় স্পন্দন সৃষ্টি হয়, যার ফলে এটা ক্ষণিকের জন্য খুলে যায় মাঝে মাঝে। তাই আমরা একটা যন্ত্র বানাই সেটা পরীক্ষা করতে। আসুন নিজেই দেখবেন। রিপস সেই যন্ত্রটা দেখালো গিলসনকে। চাকার মতো একটা যন্ত্র, যেখানে একটা খোপের মতো জায়গা রয়েছে। চাকা ঘুরলে খোপের মধ্যে রাখা বস্তুটা ছিটকে যাবে সামনের দিকে। গিলসন উকি দিয়ে খোপের ভিতরটা দেখে এবং ভুরু উঁচায়। আইস কিউব, রিপস বলল। সেগুলোকে কমলা রঙের করা হয়েছে যাতে করে নজরে রাখা যায়। যন্ত্রটা প্রতি সেকেন্ডে একটা করে আইস কিউব নিক্ষেপ করে ওই জানলার উদ্দেশ্যে। সময়ের দিকে লক্ষ্য রাখার জন্য একটা লোক রাখা আছে আমাদের। এসব করে আমরা যা বুঝলাম, প্রতি 920 মিনিট অর্থাৎ 15 ঘন্টা 20 মিনিট অন্তর অন্তর 5 সেকেন্ডের জন্য জানলাটা খুলে যায়। মোট 5টা আইস কিউব জানলা ভেদ করে ওপারে চলে যায় এবং গিয়ে পড়ে ভেতরের বাগানে। আর এছাড়া বাকি সময় ওগুলো অদৃশ্য হয়ে যায়। কিন্তু আইস কিউব কেন? সেগুলো গলে হাওয়ায় মিলিয়ে যায় বলে। আমরা চাই না এখানের কোনো জিনিস অতীতে পড়ে থাকুক, না হলে কে জানে কি ঘটবে। তাছাড়া আইস কিউবের খরচাও কম, আর আমরা এগুলো প্রচুর পরিমাণে ব্যবহারও করতে পারবো। বিজ্ঞান, বিরক্তির সাথে বলে ওঠে গিলসন। হ্যাঁ, জান গিয়ে নিন্দা করুন, বলল কার। এই বাড়িটা আসল, এই অদৃশ্য জানলাটাও বাস্তব। আমরা টাইম ট্রাভেলের মতো কিছু একটা আবিষ্কার করেছি এবং এই সব কিছুই সম্ভব কারভার গাস্টের জন্যে, যে কোনো বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার নয়। হ্যাঁ, ওনার নাম থেকে মনে এলো, বলল গিলসন। উনি কাজটা কি করছিলেন এখানে? ভালো প্রশ্ন করেছেন। সহজ করে বললে উনি চেষ্টা চালাচ্ছিলেন মন্ত্র আবিষ্কার করার। মন্ত্র? হ্যাঁ, যেটাকে আপনারা ম্যাজিক বলে থাকে। এসব শুনে আবার মুখ ভাঙচাবেন না, এই কথার মানে রয়েছে। টেলিক্যানেসিস নিয়ে গবেষণা করার জন্যে আমাদের টাকা দেওয়া হচ্ছিল। মস্তিষ্কের জোর দিয়ে যে কোনো বস্তুকে চালনা করার ক্ষমতা। টেলিক্যানেসিসকে যদি ঠিকমতো আয়ত্তে আনা যায় তাহলে সেটা দুর্দান্ত অস্ত্র হিসেবে কাজে আসবে। কালভারগাস্টের মতে পৃথিবীতে কিছু মানুষ থাকতে পারে যারা এই টেলিক্যানেসিস ব্যবহার করতে পারে। হতে পারে সেই মানুষগুলো জানে না সেটার ব্যবহার কি করে করতে হয়। তারা নিজের মনের মধ্যেকার নির্দিষ্ট কিছু ব্যবহার করে আমাদের আশেপাশের বিরাজমান শক্তিকে সরাসরি নিক্ষেপ করতে পারে কোনো বস্তুর দিকে। এই রকম টেলিক্যানেসিসওয়ালা মানুষদের মধ্যেকার সাধারণ সাদৃশ্যগুলো খুঁজে বের করার চেষ্টা করছিল কালভারগাস্ট। সে এমন অনেক মানুষকে পরীক্ষা করে যারা বলেছিল তারা নিজের মনের সাহায্যে জিনিসপত্র সরাতে পারে। সে একটা প্যাটার্ন খুঁজে পায়। সেগুলো ঠিক শব্দ নয়, তবে সেই ধরনেরই কিছু ছিল। কয়েকজনের কাছে সেটা ছিল সঙ্গীতের সুরের মতো, অন্য কারো কাছে হয়তো অর্থশূন্য, এবং একজনের কাছে এটা ছিল অঙ্কের মতো। সে এই সমস্ত শব্দ এবং বাক্যগুলোকে নিজের কম্পিউটারের মধ্যে রাখে। লক্ষ্য ছিল মূল উপাদানটা খুঁজে বের করা। সে চাইছিল সেই উপাদানটাকে পরিণত করবে শব্দে, যেই শব্দ ব্যবহার করে যে কোনো মানুষ ইচ্ছা মতো টেলিক্যানেসিস ব্যবহার করতে পারবে। সুতরাং তার চেষ্টা ছিল জাদু মন্ত্র আবিষ্কার করার। সে নিজের কাজে নিশ্চয়ই অনেকটাই এগিয়ে ছিল, যতটা আমিও হয়তো আশা করিনি। সে নিশ্চয়ই সেরকম কিছু একটা শব্দ আবিষ্কার করেছিল এবং পরীক্ষা করে চেষ্টা করে টেলিক্যানেসিস ব্যবহার করার। হতে পারে ছোটোখাটো কিছু নড়ানোর চেষ্টা করেছিল, যেমন কোনো অ্যাস্ট্রে বা সেই রকম কিছু। সেটা কাজ করে, কিন্তু সেটা ক্ষুদ্র প্রভাব হওয়ার পরিবর্তে কোনো শক্তিশালী পোর্টাল খুলে ফেলে সে। এগুলো সবই আমার ধারণা, কিন্তু এটাই বোধহয় এসবের মূল কারণ। গিলসন চুপচাপ শুনল কথাগুলো এবং বলল, আমি বাড়িটা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে বরফের টুকরোগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। ফলে আমি আপনাকে পাগল বলবো না। এগুলো কিভাবে ঘটেছে সেটা আমার চিন্তা নয়। এখন আমাকে যেটা ভাবতে হবে সেটা হলো সেক্রেটারিকে এই বিষয়ে কি বলবো আমি। এখন একটা বিষয় পরিষ্কার, আপনার এই গোপনীয় প্রজেক্টটা আর গোপনীয় থাকবে না। রিপস কুকিয়ে ওঠে। তারা এটা করতে পারে না, এটা আমাদের প্রজেক্ট। এই বাড়িটা দেখুন, আপনি কি সত্যিই চান ইঞ্জিনিয়াররা এসে ওটা নষ্ট করুন? গিলসন রিপসের অনুভূতিটা বুঝতে পারে।
সেই বাড়িটা এখন সূর্যের উষ্ণ লালচে আলোয় ছেয়ে রয়েছে। দৃশ্যটা দেখে গিলসানের মনেও নস্টালজিয়া ফুটে ওঠে। যদিও সে জানে এই বাড়িটা কোনো উপন্যাস কিংবা কোনো সিনেমাতেই বেশি মানানসই লাগবে। তার মনে পড়ে যায় সেই দিনগুলো যখন ব্যস্ততা ছিল না, বাতাস ছিল পরিষ্কার এবং গরমের বিকেলবেলার দৃশ্যটা দেখে চোখ জড়িয়ে আসত। হঠাৎ করেই গিলসান বুঝতে পারল রিভসের মতো সেও একই মায়ায় জড়িয়ে পড়ছে। রিভসের মনে এই অভিনব অতীত দৃশ্য আলাদা জায়গা করে নিয়েছে। ফলে এখন সময় এসে গেছে এই কাজের ভার অভিজ্ঞ মানুষদের হাতে তুলে দেওয়ার। ওরা যে কোনো মুহূর্তে এবার বেরিয়ে আসবে, বলল রিভস। দাঁড়ান, একটু পর মার্থাকে দেখতে পাবেন। মার্থা? গিলসান প্রশ্ন করে। বাচ্চা একটা মেয়ে, খুব মিষ্টি দেখতে। গিলসান রিভসের দিকে তাকালো। সে হাসে এবং বলে, আসলে আমি ওদের এক একজনকে এক একটা করে নাম দিয়েছি। বাচ্চাগুলোর নাম মার্থা এবং পিট, কুকুরটার নাম আলফি। ওদের সাথে বেশ মানিয়ে গেছে নামগুলো। গিলসান কোনো উত্তর দেয় না। রিভসকে যেন আরও বেশি খুশি দেখায়। যাই হোক, আপনি সব দেখতেই পাবেন। ওরাই এই বেরোলো বলে। আর সত্যি সত্যিই তো দেখা গেল চোখে লাগার মতো একটা পরিবার, ঠিক যেমনটা রিভস বলেছিল। প্রায় আধ ঘন্টা ধরে তাদের দেখার পর গিলসানকে মানতেই হলো রিভস ভুল কিছু বলেনি। এই পরিবারের উপস্থিতি যেন বাড়িটার সৌন্দর্যকে আরও পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছে। বাবা এবং মাকে আকর্ষণীয় দেখতে, এবং বোঝাই যাচ্ছে তাদের মধ্যেকার ভালোবাসা গাঢ়। বাচ্চাগুলো হাসি খুশি স্বভাবের এবং চঞ্চল। সেখানে সন্ধে নামার সাথে সাথে গিলসান দেখল মাতা পিতা দুজনে বারান্দায় বসে গল্প করছে। ওর যেন কানে আসছিল বাচ্চা দুটোর হাসাহাসি শব্দ এবং কুকুরটার ডাক। তখন প্রায় রাত হয়ে এসেছে। তাদের বাড়ির জানলার কাঁচের ওপাশ থেকে ভেসে আসছিল কেরোসিন তেলের উজ্জ্বল বাতির আলো। বাবাটি হাতে ধরে থাকা প্রায় শেষ হয়ে আসা সিগারেটের টুকরোটা ফেলে দিল বারান্দার রেলিংয়ের ওপারে। তারপর উঠে দাঁড়ালেন তিনি। তখন দেখার মতো একটা জিনিস ঘটল। বাবা ডাক দিলেন বাচ্চাগুলোর উদ্দেশ্যে, কিন্তু বাচ্চাগুলো তাতে আপত্তি জানায়, যেমনটা বাচ্চারা করে থাকে আর কি। তখন তাদের বাবা জানায় যে আর কিছুক্ষণ তাদের দেওয়া হলো খেলার জন্যে, এবং তার খানিক পর ওদের ডাক দেওয়া হলো আবার। এবার বাড়ি ঢোকার সময় হয়ে গিয়েছে। বাচ্চাগুলো এক এক করে ঢুকে যায় বাড়ির ভিতর, তাদের পিছন পিছন কুকুরটা। তারপর তাদের মা এবং বাবাও ঢুকে পড়েন ভিতরে, এবং সেই সাথে দরজা বন্ধ হয়ে যায়। রিভস বড় করে একটা শ্বাস ছাড়ে। দৃশ্যটা দেখার মতো, তাই না? বলল সে। এটাই হলো আসল জীবন। শুধু যদি আমাদের কাছে এই সুযোগটা থাকতো এসব জঞ্জাল ছেড়ে ওখানে চলে যাবার। আর মার্থা, তাকে তো আপনি দেখলেন, একটা এঞ্জেলের মতো, ঠিক কি না? গিলসান প্রসঙ্গ পাল্টে দেয়। এরপর কখন আবার আইস কিউব ওপরে প্রবেশ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাক। শেষবার যখন প্রবেশ করেছিল তখন বাজে দুপুর 3:15। এরপর বিষয়টা আবার দেখা যাবে সকাল 6:35-এর দিকে, যদি বিষয়টা একই প্যাটার্ন ফলো করে তাহলে। আর এখনও অবধি সেটাই করে এসেছে এটা। আমিও সেটা দেখতে চাই, কিন্তু এখন আমায় কিছু ফোন করতে হবে, কর্নেল। সেই রাতে গিলসানের ঘুমই এলো না। আর যা দেখা গেল, কার এবং রিভসেরও ঘুম হয়নি সেদিন। সকালে যখন গিলসান আবার ওখানে আসে, দেখে ওরা ওখানেই রয়েছে। ক্লান্ত বিধ্বস্ত দেখাচ্ছে ওদের, চোখ লাল হয়ে রয়েছে। ফ্লাস্কে করে চা খাচ্ছে দুজনে। এই দিনটাও মেঘলা, চারদিক প্রায় অন্ধকার করে রয়েছে। শুধুমাত্র হালকা একটা আলো এসে প্রবেশ করছে অন্য প্রান্ত থেকে। সেখানে বোধহয় আবার রৌদ্রোজ্জ্বল সকাল দেখা যাবে। নতুন কিছু হলো? জানতে চাই গিলসান। সেটা আমার জিজ্ঞেস করা উচিত, বলল কার। কি হবে কিছু জানলেন? আপনি যেমনটা আশা করেছিলেন সেটাই হবে। সম্ভবত সন্ধ্যের মধ্যেই এই জায়গাটা পুরোপুরি ব্যস্ত হয়ে উঠবে। আর কাল সকালে যদি এখানে দাঁড়াবার জায়গা খুঁজে পাওয়া যায় তাহলে ভাগ্যবান বলতে হবে নিজেকে। আমি নিশ্চিত ব্যানান কাল রাত জেগে একটানা বিজ্ঞানী জোগাড়ের কাজটা করে ফেলেছে, এবং তারা তাদের টেকনিশিয়ান নিয়ে আসবে। সেই টেকনিশিয়ানরা নিয়ে আসবে তাদের সাথে মেশিন, এবং আর্মিরা এখানে সিকিউরিটি আরও বাড়িয়ে দেবে। আমি একটু কফি পেতে পারি? নিজেই নিয়ে নিন, আপনি শুধু খারাপ খবর নিয়ে আসেন গিলসান। দুঃখিত, বলল গিলসান, কিন্তু এটাই সত্যি। সাচ্ছে তাই কথা। হেঁকে ওঠে রিভস, তার কণ্ঠে স্পষ্ট বিরক্তি। এইসবের কোনো মানে হয় না, বুঝলেন? দেখে মনে হচ্ছে সে যেন কেঁদে ফেলবে। এখানে আমার কাজের সমাপ্তি ঘটে যাবে, বুঝতে পারছেন?
ওরা আমায় এর ধারে কাছেও ঘেঁচতে দেবে না। আমি এখন একজন কলেজের ছাত্র মাত্র। আমি জানি ওরা আমায় এখান থেকে দূরে সরিয়ে রাখবে। কি করব আমি এবার? সে তাকালো গিলসানের দিকে, চোখে হতাশা এবং ক্রোধ। সূর্য উঠতে শুরু করেছে ওপারে, ফলে বাড়ির ছাদের দিকটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে। শুধুমাত্র আইস কিউব মেশিনটা ছাড়া বাকি সব কিছু একেবারে শান্ত। ওদের তিনজনের দৃষ্টি চলে গেল বাড়িটার দিকে। গিলসান নিজের কফিতে চুমুক দিল। ওই যে মার্থা, বলে ওঠে রিভস, আঙুল উঁচিয়ে ধরে সামনে। বাড়ির দোতলার জানলার পর্দা সরে সেখানে একটা ছোট্ট মুখ দেখা যাচ্ছে। নীল রঙের উজ্জ্বল একজোড়া চোখ উকি মারছে বাইরে। প্রতিদিন সকালে সে এটা করে থাকে। রিভস বলতে থাকলো, ওখানে বসে থেকে সে তাকিয়ে থাকে পাখিদের দিকে। তারপর বোধহয় ব্রেকফাস্টের জন্য ডাকা হয়। ওরা দেখলো বাচ্চা মেয়েটা জানলা দিয়ে তাকিয়ে রয়েছে কিছুর দিকে। সেটা যাই হোক না কেন, সেটা সম্ভবত ওদের পিছনের দিকেই অবস্থান করছে, কিন্তু অতীতের ওই ধারে। গিলসান তো প্রায় মেয়েটার দৃষ্টি লক্ষ্য করে পিছনে তাকায় একবার। আপনার কি মনে হয়, কি দেখছো? বলে ওঠে রিভস। এখানে এখন জঙ্গল রয়েছে, কিন্তু তখন হয়তো অন্য কিছু ছিল। যেমন ধরুন তৃণভূমি, যেখানে দৌড়াচ্ছে একটা ঘোড়া। সত্যি আমার খুব ইচ্ছা হচ্ছে দৃশ্যটা দেখার। কার নিজের ঘড়ি দেখে এবং বলে, আমাদের ওখানে যাওয়া উচিত, সময় প্রায় হয়ে এসেছে। ওরা হেঁটে চলে যায় যেখানে মেশিনটা রাখা। একজন সৈনিক সেটার পাশে স্টপ ওয়াচ চালু করে বসে। আর 2 মিনিট ডক্টর কার, বলল সৈনিকটি। কার তাকালো গিলসানের দিকে। এবার শুধু লক্ষ্য রাখুন আইস কিউবগুলোর দিকে। যখন সেটা ঘটবে আপনি বুঝতে পারবেন। গিলসান লক্ষ্য রাখে মেশিনটাকে। তার এই অদ্ভুত শব্দটাও এখন ভালো শোনাচ্ছে কানে। একটা বরফ এসে পড়ল খুব নিতে। তারপর প্যাডেলে ধাক্কা খেয়ে সেটা ছুটে গেল অদৃশ্য জানলাটার দিকে এবং অদৃশ্য হয়ে গেল। তারপর আরও একটা, এবং তারপর আরও একটা। 5 সেকেন্ড, বলে ওঠে সৈনিকটি। 4, 3, 2, 1। এবার সে তার গণনা 1 সেকেন্ড আগে করে ফেলেছিল। এই সময় আইস কিউবটাও আগেরগুলোর মতোই অদৃশ্য হয়ে গেল, কিন্তু ঠিক তার পরেরটা অদৃশ্য হলো না। এগিয়ে চলল সেটা সোজা অদৃশ্য বন্ধন ভেদ করে। তারপর গিয়ে পড়ল ওপারের বাগানের ঘাসে। চকচক করে উঠল সূর্যের আলোয়। তাহলে এটা সত্যি, মনে মনে ভাবে গিলসান। টাইম ট্রাভেল, অন্তত বরফগুলোর ক্ষেত্রে সেটাই বলা যায়। এই সময় আচমকা কারের দিক থেকে একটা অস্পষ্ট চিৎকারের মতো ভেসে আসে, আর তারপর আরেকটা রিভসের দিক থেকে। তারপরই একটা পরিষ্কার আতঙ্কিত কণ্ঠস্বর শোনা গেল। রিভস, না! কারের কণ্ঠ সেটা। গিলসান শুনতে পেল দ্রুত পায়ের শব্দ এবং চোখের কোণে নজর পড়ল কোনো একজনের নড়াচড়া। হালকা ঘাড় ঘোরাতে সে দেখতে পেল রিভসকে। দৌড়াচ্ছে সে। দৌড়ে সোজা ঢুকে গেল সে অদৃশ্য বন্ধনী ভেদ করে এবং উল্টে পড়ল ওপারের বাগানে। গাধা কোথাকার! পাগলের মতো বলে ওঠে কার। আরও একটা আইস কিউব ছুটে গেল সেদিকে এবং গিয়ে পড়ল রিভসের ঠিক পায়ের কাছে। কিন্তু তারপরেরটা আর গেল না সেখানে, অদৃশ্য হয়ে যায় সেটা। জানলা খুলে থাকার 5 সেকেন্ড শেষ হয়ে গিয়েছে। রিভস মাথা ঘুরিয়ে তাকায় সামনের দিকে, তারপর তাকায় বাড়িটার দিকে। ধীরে ধীরে এসে উঠে দাঁড়ায়। তার মুখে চোখে অবাক হওয়া ছাপ, মুখের কোণে ফুটে হাসির রেখা, এবং ওই জগতের এপাশে যারা দাঁড়িয়ে তারা যেন রীতিমতো ওর মনের কথা পড়ে ফেলতে পারছিল। যাক, অবশেষে আমি আসতে পেরেছি এখানে। আমি সত্যি সত্যি এখানে। কার এই সময় হড়বড়িয়ে কথা বলতে আরম্ভ করে দিল। আমরা এখনো এখানে গিলসান, আমরা এখনো এখানে। সব কিছু আগের মতোই রয়েছে, তাই না? অর্থাৎ সে অতীতে তেমন কোনো পরিবর্তন আনেনি, কিন্তু ভবিষ্যৎ হয়তো আগে থেকেই নির্ধারিত, এবং ও হয়তো কিছু পরিবর্তন করতে পারেনি। আমি এই নিয়ে চিন্তা করেছিলাম। আপনারা এখানে আসার পর থেকেই দেখছিলাম ওর মধ্যে। কিন্তু গিলসান তখন সেসব কথা শুনছে না। তার চোখ তখন ওই বাড়ির জানলায় দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। গিলসান যা দেখছে তাতে তার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। কিছু একটা ঠিক নেই সেখানে, কারণ হঠাৎ করে তাদের বাগানে একজন অপরিচিত মানুষ এসে উপস্থিত হয়েছে। কিন্তু সেটা দেখে মেয়েটার মুখে বিস্ময়ের বা ভয়ের কোনো ছাপ দেখা গেল না।
পরিবর্তে সে স্বতঃস্ফূর্তভাবে হাসল, কিন্তু সেই হাসির রেখা ধীরে ধীরে চওড়া হতে শুরু করলো। চওড়া হতে হতে সেটা এমন অবস্থায় পৌঁছালো যা দেখে মনে হবে তার মুখটা দুভাগ হয়ে গিয়েছে। সবকটা দাঁত দেখা যাচ্ছে এখন তার। মেয়েটার নীল চোখ দুটোর নিচে এই রকম অবাস্তব হাসিটা যে কোনো মানুষের শরীরে কাঁটা তুলে দেওয়ার জন্য যথেষ্ট। গিলসানের পেটের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। ও বুঝতে পারল ওর এখন খুব ভয় করছে। তারপর আচমকা সেই মেয়েটার মুখ অদৃশ্য হয়ে গেল জানলার কাছ থেকে। তার কয়েক মুহূর্ত পর বাড়ির সদর দরজাটা খুলে গেল হাট করে, এবং সেখান থেকে তীব্র গতিতে ছুটে বেরিয়ে এলো মেয়েটা। সে সোজা ছুটে চলেছে রিপসকে লক্ষ্য করে। অদ্ভুত এক ভঙ্গিতে সে ছুটে চলেছে, অনেকটা হামাগুড়ি দেওয়ার মতো করে। রিপসের কাছে পৌঁছাতে অদ্ভুত তৎপরতা এবং গতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ছেলেটার গায়ে। রিপস তখন বিভ্রান্ত দৃষ্টিতে এসব আসলে কি ঘটছে সেটাই হয়তো ভাবছিল, কিন্তু ততক্ষণে মেয়েটা তার ধারালো দাঁতগুলো দিয়ে কামড় বসিয়ে দিয়েছে তার ঘাড় লক্ষ্য করে। আক্রমণ করা মাত্র মেয়েটা এগিয়ে গিয়ে পড়ে কিছুটা দূরে, এবং রিপস দেখতে পায় তার ঘাড় দিয়ে অঝোর ধারায় রক্ত বেরিয়ে আসছে। হতভম্ব চোখে সে তাকায় রক্তের দিকে। রক্তের ধারা আটকাতে জায়গাটায় হাত দিয়ে চেপে ধরে রিপস, কিন্তু সেসব কোনো কাজেই আসে না। ধীরে ধীরে তার শরীর ঝুঁকে পড়তে থাকে মাটির দিকে। হাঁটু গেড়ে বসে পড়ে সে, তাকিয়ে থাকে ছোট্ট মেয়েটার দিকে। বিশ্বাস হচ্ছে না নিজের চোখে। তারপর তার শরীরে একটা কাঁপুনি দিয়েই শরীরটা মুখ থুবড়ে পড়ে যায় মাটিতে। মেয়েটা তার শরীরের দিকে ভাবলেশহীন শীতল চোখে তাকিয়ে থাকে। তখনও তার মুখে সেই ভয়ানক হাসিটা লেগে রয়েছে। তার শরীর একেবারে নগ্ন, এবং গিলসান লক্ষ্য করল তার চেহারাতেও কিছু একটা অদ্ভুত রয়েছে, বিশেষ করে তার মুখের দিকটায়। মেয়েটা বাড়িটার দিকে ফিরে চিৎকার করে ওঠে। মুহূর্তের মধ্যে বাড়ির বাকি সদস্যরা এসে জড়ো হয় বাইরে। বাবা, মা, ছোট ছেলেটা এবং বুড়ো মহিলাটাও সকলেই একেবারে নগ্ন। প্রত্যেকের মুখ এখন ভয়ঙ্কর দেখতে লাগছে। কোনো দেরি না করে তারা সকলে ছুটে আসে রিপসের দেহ লক্ষ্য করে। সেই আলোকজল বাগানে দাঁড়িয়ে তারা খেতে শুরু করে রিপসকে। কার যে এতক্ষণ ধরে বিড়বিড় করছিল সে এবার ঈশ্বরের কাছে প্রার্থনা করা আরম্ভ করে দেয়। যে সৈনিকটি হাতে স্টপ ওয়াচ ধরে বসেছিল সে এইসব থেকে ভরভর করে বমি করে ফেলে। কেউ একজন বাড়ির লোকগুলোকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দেয়, এবং কর্নেলের চোখ হয়ে ওঠে বিস্ফারিত। গিলসান আর এই দৃশ্য দেখতে পারছিল না। মুখ ঘুরিয়ে সে দৃষ্টি নিয়ে চলে যায় কুকুরটার দিকে, যে কিনা পরম আনন্দে নিজের লেজ নাড়ছে বারান্দায় বসে। এই জিনিস সত্যি হতে পারে না। আচমকা চেঁচিয়ে ওঠে কার। যদি এরকম মানুষ অতীতে থেকে থাকতো তাহলে তার বর্ণনা ইতিহাসে নিশ্চয়ই থাকার কথা, কিংবা খবরের কাগজে। এই জিনিস কোনোভাবেই ভোলার মতো নয়। বাজে কথা বলো না, গিলসান বলল। এটা কোনো অতীত দৃশ্য নয়। আমি জানি না এটা ঠিক কি, কিন্তু এটা অতীত নয়। এটা অন্য কিছু, কোনো অন্য ডাইমেনশন, অন্য কোনো ইউনিভার্স। সেসব নিয়ে কিছু থিওরি রয়েছে না? ওপারে যেসব জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলো বর্তমান সময়ের, কিন্তু তারা মানুষ নয়। কালভারগাস্টের মন্ত্র নিশ্চয়ই এরকম কোনো প্যারালাল জগতের মাঝে ভাঙনের সৃষ্টি করেছিল। ওই জীবগুলো যেরকমই দেখতে হোক না কেন, তারা কোনোভাবেই মানুষ নয়। আমরা এতটা ভুল কী করে করলাম? অবশেষে তাদের হিংসাত্মক আহার সম্পন্ন হলো। পুরো পরিবার শুয়ে পড়েছে ঘাসের উপর। তাদের পেট ভরে ফুলে উঠেছে, সেখানে রক্ত এবং মাংসের টুকরো লেগে। তাদের চোখে মুখে তৃপ্তির ছাপ। বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে। আকারে বড় পুরুষালী জীবটা কিছু একটা নিয়ে যেন চিন্তা করছে। খানিক বাদে সে উঠে দাঁড়ায়, হাতে তুলে নেয় রিপসের জামা কাপড়গুলো এবং পরীক্ষা করতে শুরু করে মনোযোগ দিয়ে। তারপর সে জাগিয়ে তোলে বাচ্চা মেয়েটাকে। দেখে মনে হলো সে যেন মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করছে। রিপস যেখানে আবির্ভূত হয়েছিল সেই জায়গাটার দিকে ইঙ্গিত করলো মেয়েটা। পুরুষটা সেই দিকে চিন্তাঘন দৃষ্টি নিয়ে খানিকক্ষণ চেয়ে থাকে, আর এক মুহূর্তের জন্যে গিলসানের যেন মনে হলো লোকটা ঠিক তার দিকেই চেয়ে রয়েছে। তারপর পুরুষটা হেঁটে এগিয়ে চলে বাড়িটার দিকে। সকলে তখন একেবারে নিস্তব্ধ। শুধু কানে আসছিল আইস কিউব মেশিনের বরফ ছোড়ার আওয়াজ। প্রফেসর কার তখন প্রায় কান্নাকাটি করতে শুরু করে দিয়েছেন, এবং কর্নেল ক্ষণে ক্ষণে নাম নিয়ে চলেছেন ঈশ্বরের। সৈনিকটিও বসে পড়েছে মাটিতে। গিলসান উপলব্ধি করল এখন ওরা সকলেই প্রচণ্ডভাবে ভীত।
বাগানে এখন সেই পরিবার জায়গাটাকে পরিষ্কার করছে, যেন মনে হচ্ছে পিকনিক শেষে সকলে পরিষ্কারের কাজে হাত লাগাচ্ছে। বাচ্চারা বাড়ি থেকে একটা বালতি আনলো এবং খুব দেখে শুনে পড়ে থাকা অবশিষ্টাংশগুলোকে পুড়তে শুরু করলো সেখানে। ওদের একজন রক্ত লেগে থাকা একটা হাড় ছুঁড়ে মারে কুকুরটার দিকে, যেটা দেখে সৈনিকটি আবার বমি করে দেয়। আবার বাগানটা আগের অবস্থায় ফিরে গেছে। বালতিটা সরিয়ে দিয়েছে ওরা এবং প্রাপ্তবয়স্করা ঢুকে গিয়েছে বাড়িতে। একটু পর পুরুষ মূর্তিটি বেরিয়ে আসে বাইরে। এখন তার পরনে একটা কালো রঙের স্যুট, হাতে ধরে রাখা হয়েছে একটা বই। একটা বাইবেল? ধাক্কা লাগা কণ্ঠে বলে ওঠে কার। ওটা একটা বাইবেল? ওটা কোনো বাইবেল নয়, বলল গিলসন। ওই জীবগুলোর কাছে বাইবেল থাকতে পারে না, ওটা নিশ্চয়ই অন্য কিছু। পুরুষটির হাতে ধরে থাকা বইটা হুবহু বাইবেলের মতোই দেখতে, নরম কালো লেদারের কভার এবং সূক্ষ্ম বইয়ের পাতা। সে এবার সেই বইয়ের পাতা উল্টাতে শুরু করল, যেন কোনো নির্দিষ্ট প্যাসেজের খোঁজ করছে সে। আর যখন সে সেটা খুঁজে পেল, অদ্ভুত ভঙ্গিতে পড়তে আরম্ভ করলো সেটা। ঠোঁট নড়তে দেখা যাচ্ছে তার। আপনার কি মনে হয় ও কি করছে? গিলসন জিজ্ঞেস করে, কিন্তু কারো কোনো জবাব দেওয়ার আগেই সেই জানলাটা অদৃশ্য হয়ে যায়। পলকের মধ্যে সেই বাড়ি, সেই বাগান এবং সেই কালো স্যুট পরা লোকটা অদৃশ্য হয়ে গেল ওখান থেকে। সেগুলো সরে যাওয়াতে ওপারের জঙ্গলটা এখন চোখে পড়ছে গিলসনের। তারপর একটা তীব্র হাওয়ার ঝড় কোথা থেকে এসে আছড়ে পড়ল ওর উপর এবং তারপর উল্টে পড়ে যায় গিলসন। সেটা ঠিক যেমনভাবে শুরু হয়েছিল সেইভাবে আচমকা থেমে গেল ঝড়। ঝড়ের ফলে আশেপাশের যেসব বস্তু উড়ে গিয়েছিল সেগুলো এসে এসে পড়তে থাকলো মাটিতে। যেখানে বাড়িটা ছিল সেখানে ধুলোর মেঘ ভরে রয়েছে। ধুলো সরতে গিলসন দেখল সেই জায়গাটায় হয়ে রয়েছে বিরাট এক গর্ত। গর্তের আকৃতি একেবারে নিখুঁত বর্গক্ষেত্রের মতো, 100 ফিট চওড়া এবং 10 ফিট গভীর। দেখে মনে হচ্ছে বিশাল কোনো ছুরি দিয়ে কেকের মতো করে সেই জায়গাটা কেটে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ঝড় শেষ হওয়ার ফলে সেই গর্তের ধার থেকে নুড়ি মাটি ক্ষয়ে ঝরছে কিছু কিছু স্থানে। গিলসন এবং কার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। গিলসন বলল, একটু আগে ওটা এখানে ছিল আর এখন নেই, কিন্তু আপনাদের তৈরি করা বাড়িটা কোথায় গেল? আর কালভার কাস্টের সাথেই বা কী হলো? সেটা শুধু ভগবানই জানেন, বলল কার। কিন্তু আমার বিশ্বাস সে সারা জীবনের জন্য নিখোঁজ হয়ে গিয়েছে। অন্তত সে ওই জীবগুলোর সাথে নেই। আপনার কি মনে হয় ওগুলো কি ছিল? মানুষ নয়, সেই ব্যাপারে আমি নিশ্চিত। একটা জন্তুর মধ্যে ওদের থেকে বেশি মনুষ্যত্ব রয়েছে, কিন্তু তাদের দেখতে যেমন, তাদের পোশাক আশাক যেমন, আর সেই সাথে ওই বাড়িটা। আচ্ছা, যদি আরও অনেক সম্ভাব্য জগৎ থেকে থাকে তাহলে যে কোনো ধরনের জীব থাকা সম্ভব, গিলসন বলল। কারকে দেখে সন্তুষ্ট মনে হলো না। হতে পারে, কিন্তু আমরা এখন কিছুই জানি না, তাই না? সে থামল। ওই জীবগুলো খুবই ভয়ানক ছিল গিলসন। সেই মেয়েটা সাথে সাথে বুঝে গিয়েছিল রিপস ওদের মধ্যে পড়ে না, আর ওকে আক্রমণ করার আগে সে একবারের জন্য চিন্তা করেনি। এদিকে সে ছিল একটা শিশু। হয়তো ওই জানলা অদৃশ্য হয়ে যাওয়াই মঙ্গলের কাজ হয়েছে। আমরা এখন সুরক্ষিত। ঈশ্বরকে তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু সেটার সাথে কি হয়েছে বলে মনে হয় আপনার? সেটা তো পরিষ্কার নয় কি? তারা জানে কালভার কাস্টের মতো মন্ত্রের ব্যবহার করা। সেই বইটা, ওর মধ্যে নিশ্চয়ই মন্ত্র লেখা ছিল। তাদের কাছে নিশ্চয়ই এর সম্পূর্ণটা লেখা রয়েছে। সময়ের সাথে সাথে তারা এই ক্ষমতা সঠিকভাবে শিখে ফেলেছে। খাওয়া দাওয়া শেষ করে 20 মিনিটের মধ্যে তারা বুঝে ফেলে রিপস কিভাবে ওদের ওখানে পৌঁছেছে এবং ওই জানলা কিভাবে বন্ধ করতে হবে সেটাও। সে তখন সঠিক মন্ত্রটা ব্যবহার করে। শব্দগুলো উচ্চারণ করতেই বোম, জানলা অদৃশ্য। আর কালভার কাস্ট যে এখন কোথায় সেটা ঈশ্বরই জানে। আপনার কথায় যুক্তি আছে, আপনি হয়তো ঠিক। আমরা এসবের বিষয়ে একেবারে কিছুই জানি না। তারপর কেন জানি কারকে আতঙ্কিত দেখালো। গিলসন, কি হবে যদি তারা আমাদের কাছে পৌঁছানোর জানলা খুলে ফেলতে সক্ষম হয়? যদি জানলাটা বন্ধ করা তাদের পক্ষে সহজ হয়ে থাকে, তাহলে এমন কি কারণ থাকতে পারে যে তারা নতুন একটা জানলা খুলছে না? এটাও তো হতে পারে এখন হয়তো তারা আমাদের কি দেখছে, ঠিক যেমনটা আমরা এতক্ষণ করছিলাম। তারা আমাদের অস্তিত্ব সম্পর্কে এখন জানে। কি হবে যদি তাদের খিদে আরো বেড়ে যায়? কি হবে যদি... না, বলে ওঠে গিলসন, সেটা অসম্ভব।
এই জগতের সাথে সেই জগতের মাঝের জানলা বাই চান্স খুলে গিয়েছিল। কালভার গাছ জানতো না সে কি করছে। যদি সম্ভাব্য জগতের ধারণা সত্যি হয়ে থাকে তাহলে তাদের পক্ষে এই জগৎ খুঁজে পাওয়া কয়েক কোটির মধ্যে 1%। যদি সেই প্রাণীগুলো জানলা খোলার কৌশল জেনে গিয়েও থাকে তাহলেও আমাদের খুঁজে বের করা বলতে গেলে প্রায় অসম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। খানিকটা স্বস্তির শ্বাস ছেড়ে বলল কার। তারা হয়তো সারা জীবন খুঁজেও আমাদের সন্ধান পাবে না, এমনকি তারা চাইলেও না। একটু থেমে সে আবার বলল, আর এখন হয়তো তারা সত্যি আমাদের খুঁজে বের করতে চাইবে। যেমনভাবে তারা রিপসকে আক্রমণ করে, তাদের স্পষ্ট এটা ওদের কাছে এক প্রকার রিফ্লেক্সের মতো। তারা জানে আমাদের অস্তিত্ব, সুতরাং তারা চেষ্টা করবে আমাদের কাছে আসার। আমার মনে হয় না তারা এমন কিছু করে উঠতে পারবে। প্রাণীগুলোর চোখের দৃষ্টির কথা মনে পড়ে যায় গিলসানের। তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন আমাদের কার ভয়ার্ত কণ্ঠে কেউ একজন হাঁক দিল। গিলসান এবং কারের ঘাড় তরাক করে ঘুরে যায়। একজন সৈনিক হাত উঠিয়ে ইশারা করেছে একদিকে, তার হাত কাঁপছে। সেদিকে তাকাতে ওরা দেখতে পেল বাতাসে কিছু একটা আকার আবির্ভূত হচ্ছে এবং ধূপ করে এসে পড়ল মাটিতে, যেখানে সেই একই ধরনের বস্তু আরও কয়েকটা পড়ে রয়েছে। তারপর সেরকম আরও কয়েকটা এসে পড়ল মাটিতে, মোট 5টা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ওখানে। ওগুলো হাড়। কারের কণ্ঠ কেঁপে কেঁপে উঠছে। গিলসান, ওগুলো যে মানুষের হাড়। গিলসান ঝাঁকি দেয় ওকে। কি সব বলছে? ওরা সকলেই ছুটে যায় সেখানে। সৈনিকটি ততক্ষণে ওখানে পৌঁছে গেছে। তার মুখের রং ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। কুকুরটার দিকে ছোড়া হয়েছিল এটা, এখনো ওটায় দাঁত বসানোর দাগ দেখা যাচ্ছে। গিলসান বুঝতে পারল সেই জীবগুলো যথারীতি আরেকটা জানলা খোলার কৌশল শিখে ফেলেছে। এই বিষয়ে তাদের জ্ঞান অনেক রয়েছে এবং তারা এখন ওদেরকেই দেখছে। কিন্তু হাড়গুলো ছুঁড়ে ফেলার কি মানে থাকতে পারে? নাকি এটা কোনো পরীক্ষা? কিন্তু যদি এটা পরীক্ষাই হয়ে থাকে তাহলে হাড় কেন? নুড়ি পাথর কিংবা কোনো বরফ কেন নয়? হয়তো তারা দেখতে চায় ওদের প্রতিক্রিয়া কেমন হবে এসব দেখে। সম্ভাব্য বিপদের কথা চিন্তা করে গিলসান। কি হবে যদি সেই প্রাণীগুলো তাদের প্রজাতির মধ্যে এই কথাটা প্রচার করে দিয়ে থাকে? একদিন হয়তো তারা পৃথিবীর জানলা খুলে প্রবেশ করবে এই জগতে। তারপর শুরু করবে তাদের আহার। শেষে শুধু হাড়গোড় ছাড়া আর কিছুই থাকবে না। তাদের বিরুদ্ধে মানবজাতি লড়াই করবে কি করে? কারের মনেও সেই একই চিন্তা ঘুরছে। আমরা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে এসে পড়েছি গিলসান, কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রজাতিই রয়েছে। আমরা এখন জানি কখন জানলা খুলতে পারে। টেলিভিশন বা বেতার মাধ্যমে সেই বিষয়ে সমস্ত জগৎকে সাবধান করতে পারি। আমরা এমন একটা সিস্টেম আবিষ্কার করতে পারি যেটা অনেকটা অ্যালার্মের মতো কাজ করবে। প্রতিটা শহরে লাগানো হবে সেই অ্যালার্ম। যখনই সেই অ্যালার্ম বাজবে সকলকে অস্ত্র হাতে তৈরি থাকতে হবে। যদি তার 5 সেকেন্ডের মধ্যে কিছু না ঘটে তাহলে অ্যালার্ম আবার বন্ধ হয়ে যাবে আর সকলে যে যার কাজে ফিরে যাবে। জানলাটা প্রতি 15 ঘন্টা 20 মিনিট অন্তর অন্তর খোলে। 15 ঘন্টা 20 মিনিট চিন্তা করে গিলসান। তারপর 5 সেকেন্ডের বিপদ সংকেত এবং তারপর আবার পরের 15 ঘন্টা 20 মিনিটের শান্তি। আর এইভাবেই সেটা চলতে থাকবে। কিন্তু কতদিন? যতদিন না পর্যন্ত সেই প্রাণীগুলো এসে আক্রমণ করছে ততদিন। যেটা হয়তো কোনোদিনই ঘটল না। সে চিন্তা করে, এইভাবে মানুষ কি পাগল না হয়ে গিয়ে থাকতে পারবে? ক্রমাগত মৃত্যুর ভয়। একজন মানুষের মস্তিষ্ক কি এইরকম চাপ সহ্য করতে পারবে? যে জানবে 15 ঘন্টার জন্যে তার জীবন সুরক্ষিত, তারপর কি হবে কেউ জানে না। তারপর গিলসানের বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে। সে বুঝতে পারে এখানে কোনো ধরনের 15 ঘন্টার জন্য সুরক্ষিত থাকার ব্যাপার নেই। এখানে কোনো নির্দিষ্ট সময়ই নেই। জানলাটা কোনো নির্দিষ্ট সময় মেনে খুলে যায়নি। এবার দেখে মনে হচ্ছে সেটা সব সময়ের জন্যই খুলে রয়েছে। আরও কিছু হাড়গোড় এবং জামা কাপড় বাতাসে আবির্ভূত হয়ে সোজা এসে পড়ল মাটিতে।